নতুন গন্তব্যের নতুন ঠিকানায় প্রথমেই আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি মহাপ্রভুর কৃপায় সকলে ভালোই আছেন। আর আজ আমার গন্তব্য মহাপ্রভুর কৃপাধন্য বর্ধমান কাটোয়া লাইনে অবস্থিত বৈষ্ণবতীর্থ শ্রীপাঠ শ্রীখণ্ড। শ্রীপাঠ শ্রীখণ্ডের নামটা হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন, কিন্তু শ্রীপাঠ শ্রীখণ্ডের নরহরি সরকার, মুকুন্দ সরকার, রঘুনন্দন, চিরঞ্জীব বা সুলোচনদের কথা আপনারা কে কতটা জানেন সেটা আমার জানা নেই। আর আজ আমি এই ব্লগ ভিডিওর মাধ্যমে সেই সমস্ত মহান বৈষ্ণব ভক্তদের মহিমা এবং গৌরবের কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যারা শ্রীপাঠের ভূমিকে মহিমান্বিত এবং গৌরবান্বিত করেছেন। আর এর জন্য প্রথমে আমি আমার লোকাল স্টেশন ধাত্রীগ্রাম থেকে ট্রেন ধরে নিলাম আর এসে পৌঁছে গেলাম কাটোয়া জংশন। এরপর শ্রীপাঠ শ্রীখণ্ডে পৌঁছানোর জন্য কাটোয়া থেকে বর্ধমান অভিমুখী ট্রেনটা আমি ধরে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা তথ্য আমি আপনাদের জানিয়ে দিই, কাটোয়া বর্ধমান রুটে ট্রেনের সংখ্যা খুবই কম, তাই ট্রেনের টাইম টেবিলের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর কাটোয়া থেকে বর্ধমান অভিমুখী ট্রেনের টাইম টেবিল আমি ডিসক্রিপশান বক্সতে দিয়ে রাখলাম। বর্ধমান থেকে ট্রেন ধরে নিয়ে এরপর আমি শ্রীপাঠের উদ্দেশ্যে রওনা হলাম। আর বর্ধমান থেকে শ্রীপাঠের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। শ্রীপাঠ শ্রীখণ্ডে নরহরি সরকারের ঠাকুরবাড়িতে পৌঁছানোর পূর্বে ট্রেন পথে যেতে যেতে নরহরি সরকারের দাদা মুকুন্দ সরকার এবং ওনার পুত্র রঘুনন্দন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আসলে এই নরহরি সরকার ছিলেন চৈতন্য মহাপ্রভুর সপার্ষদ এবং অন্যতম শিষ্য। কথিত আছে এই নরহরি সরকার ছিলেন দ্বাপর যুগে কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর অন্যতম সখী মধুমতি, যিনি কলিযুগের নরহরি সরকার নামে জন্মগ্রহণ করেছিলেন। আর নরহরি সরকারের বড় ভাই ছিলেন মুকুন্দ সরকার, যিনি পেশায় কবিরাজ চিকিৎসক ছিলেন। আর কথিত আছে এই মুকুন্দ সরকার নাকি দ্বাপর যুগে বৃন্দাদেবীর অবতার ছিলেন, যে বৃন্দাদেবী বৃন্দাবনে ঐশ্বরিক দম্পতি শ্রী রাধা এবং কৃষ্ণের মিলনের ব্যবস্থা করার জন্য চিরকালের জন্য নিযুক্ত হয়ে রয়েছেন। বৃন্দাদেবীর করুণা ব্যতীত কারো পক্ষে ব্রজের চিরন্তন বিনোদনে প্রবেশ করা সম্ভব নয়। এরপর আসি রঘুনন্দনের কথায়। এই রঘুনন্দন হলেন মুকুন্দ সরকারের পুত্র, যে রঘুনন্দন বালক অবস্থায় নিজ হস্তে গৌর গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন। এসে পৌঁছে গেছি কাটোয়া ব্লক কেতুগ্রাম বিধানসভা এবং বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীপাঠ শ্রীখণ্ড স্টেশনে। শ্রীপাঠ শ্রীখণ্ড, আপনারা হয়তো ভাবছেন যে স্থানটির নাম শ্রীপাঠ শ্রীখণ্ড কেন হলো, শুধু শ্রীখণ্ড তো হতে পারত। এর কারণ হলো বৈষ্ণব জগতে যে সকল স্থানে মহাপ্রভুর সপার্ষদ এবং বৈষ্ণব শ্রেষ্ঠরা জন্মগ্রহণ করেছেন, সেই সকল সব স্থানই হচ্ছে শ্রীপাঠ। আর এই শ্রীখণ্ডেতে এখানে নরহরি সরকার, মুকুন্দ সরকার, রঘুনন্দন, চিরঞ্জীব, সুলোচন এইসব বৈষ্ণব শ্রেষ্ঠরা জন্মগ্রহণ করেছেন।
তাই শিখণ্ডের এই স্থানটি হচ্ছে শ্রীপাঠ। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরপর আমি একটা টোটো ধরে নিলাম। আর টোটো চলতে চলতে একটা সময় স্টেশনের রাস্তা ছেড়ে গ্রামের গলিঘুঁজি রাস্তার মধ্যে এসে প্রবেশ করলো। তোমার কি এখানেই বাড়ি তো? এটাই ঠাকুর বাড়ি। আশপাশ সব সব আশপাশ ভেতরে সব নরহরি সরকারের শ্রীমন্দিরে বর্তমানে 3টি শ্রীমন্দির রয়েছে। আমার সামনে গোলাপি প্রবেশদ্বার যুক্ত এটি হলো নরহরি সরকার প্রতিষ্ঠিত আদি শ্রীমন্দির। আর হলুদ প্রবেশদ্বার যুক্ত এইটি হলো উত্তরবাড়ির শ্রীমন্দির। এছাড়া অপর আরেকটি শ্রীমন্দির আছে, সেটি হলো দক্ষিণ বাড়ির শ্রীমন্দির। আমি এসছি আপনার ধাত্রীগ্রাম থেকে। হ্যাঁ হ্যাঁ, ধাত্রীগ্রাম কাটোয়া থেকে ট্রেন লাইনে ব্যান্ডেলের দিকে যেতে হয় আর কি, ধাত্রীগ্রাম। আমি জানি গো বাবা, তার জন্য মনে করছি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন তার চিনবেন না কেন, আপনার নবদ্বীপ থেকে তো দুটো স্টপেজ পড়ি। না, অনেকদিন আগে গেছি তো, আচ্ছা আচ্ছা সেই জন্য মনে করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু মনে করি, তারপরে হ্যাঁ। উত্তরটা দেবো। আর আপনাদের এখানে তো বৈষ্ণবরা প্রতিদিনই আসছেন, যারা প্রতিদিনই লোকজন আসছেন। সেইটা। কান্না, ধাত্রীগ্রাম, হ্যাঁ হ্যাঁ মনে করেন কি নকুল ব্রহ্মচারী, শ্রীপাঠ, এগুলো সব গেছি। হ্যাঁ, তা যাবেন বই কি, আপনারাও যাবেন, আমরাও আসবো। আমার বাড়ি ধাত্রীগ্রাম আছে। হ্যাঁ, আচ্ছা, দক্ষিণ বাড়ি তাহলে এইটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাটুয়া গৌর সুন্দর এখন তাহলে কোন বাড়িতে আছে? উত্তর বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা। এইটি হলো দক্ষিণ বাড়ির শ্রীমন্দির। চলুন এবার একে একে সব দর্শন করে নিই। প্রথমেই প্রবেশ করব মাঝের বাড়ির ঠাকুর বাড়িতে বা নরহরি সরকার দ্বারা প্রতিষ্ঠিত শ্রীমন্দিরে। বহু ঐশ্বরিক ঘটনার সাক্ষী মাঝের বাড়ির এই শ্রীমন্দির। রঘুনন্দনের নাড়ু খাওয়াই হোক বা নরহরি সরকারের অদৃশ্য হয়ে যাওয়াই হোক, সমস্ত ঘটনার সাক্ষী হচ্ছে এই মাঝের বাড়ির শ্রীমন্দির। ভিতরে ঢুকতেই নাটমঞ্চের ডান পাশে নরহরি সরকারের ভজন কুটি দেখতে পেলাম। মধুমতি নামে সখী ছিল বৃন্দাবনে, এবে নরহরি নাম হলো গৌড়গণে। যে কথা ট্রেনে আস্তে আস্তে আপনাদের আমি শুনিয়েছিলাম, যে মধুমতি নামে সখী বৃন্দাবনে দাপর যুগে ছিল, তিনিই এ যুগে নরহরি সরকার নাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। আর এই হলো নরহরি সরকারের ভজন কুটি তথা শয়নকক্ষ। নরহরি সরকার নাটুয়া গৌর সুন্দরের আরতি করছেন। আরতি করে নরহরি গোড়াচাঁদের বদন হেরি। নাটমণ্ডপের বাঁ পাশে রয়েছে বহু অলৌকিক ঘটনার সাক্ষী মূল গর্ভমন্দিরটি। এই মন্দিরের গর্ভগৃহেই
কোনো এক সময় নরহরি সরকার নাটোয়া গৌরসুন্দরের পুজো করতেন। আবার রঘুনন্দনের হাত থেকে গোপীনাথের নাড়ু খাওয়ার ঘটনার অলৌকিক চমৎকারও এই মন্দিরের গর্ভগৃহেই হয়েছিল। তবে বর্তমানে নাটোয়া গৌরসুন্দর এবং গৌর গোপীনাথ মাসের মাত্র 5 দিনই থাকেন এই মন্দিরের গর্ভগৃহে, আর মাসের 15 দিন থাকেন উত্তর বাড়িতে এবং 10 দিন থাকেন দক্ষিণ বাড়িতে। আর সব সময়ের জন্য এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হচ্ছেন শ্রী রাধা মদন মোহনজি এবং শ্রী রাধা শ্যামসুন্দরজি। কৃষ্ণ নাটমণ্ডপে বসে কলকাতা থেকে আগত এক ভক্ত হরিনাম করছিলেন। হরে রাম 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 হরে। মন্দির চত্বরেই রয়েছে ভোগঘর। দুপুরে সকল বিগ্রহের জন্য এবং আগত দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা যে স্থানটিতে করা হচ্ছে। আসুন এক ঝলক দর্শন করে নিই। মাঝের ঠাকুরবাড়ি দর্শনের পর এবার দর্শন করব উত্তর বাড়ির ঠাকুরবাড়ি। এই মন্দিরটি নরহরি সরকার প্রতিষ্ঠা করেননি। রঘুনন্দনের পরবর্তী প্রজন্মের বংশধরেরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর বর্তমানে আজ আমি যেদিন এসেছি এই মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন নরহরি সরকারের নাটোয়া গৌরসুন্দর এবং রঘুনন্দনের নাড়ুখাওয়া গোপীনাথ। গর্ভমন্দিরের সামনে একটি মাঝারি আকারের নাটমণ্ডপও রয়েছে। আসুন এবার গর্ভগৃহের বিগ্রহগুলিকে দর্শন করে নিই। এই মন্দিরের গর্ভগৃহের সিংহাসনে একবারে ডান পাশে অবস্থান করছেন রাধা মদন গোপালজি। এই ঠাকুর চিনি খেতে খুব ভালোবাসেন। তারপরে উনার ডান পাশে হলুদাভ বর্ণের এইটি হলো নরহরি সরকার দ্বারা পূজিত নাটোয়া গৌরসুন্দর। আর নাটোয়া গৌরসুন্দরের ঠিক বাঁ পাশেই অবস্থান করছেন মাতা বিষ্ণুপ্রিয়া। এরপর নাটোয়া গৌরসুন্দরের ঠিক ডান পাশেই অবস্থান করছেন বাঁকড়াইজি। আর বাঁকড়াইজির সামনে অপর আরেকটি রাধা সুন্দরীর বিগ্রহ রয়েছে। আর রাধা সুন্দরীর সামনে হলুদ সোয়েটার গায়ে দিয়ে এই হচ্ছে বালক রঘুনন্দনের হাত থেকে নাড়ু খাওয়া গৌর গোপীনাথ। গৌর গোপীনাথের হাতে এখনো অর্ধনাড়ু লেগেও রয়েছে। কথা প্রসঙ্গে সেই অলৌকিক ঘটনার কথা সংক্ষেপে আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি। হয়েছে কি, পেশায় কবিরাজ চিকিৎসক মুকুন্দ সরকার একদিন চিকিৎসার কাজে বাইরে গিয়েছিলেন। আর গোপীনাথের সেবার দায়িত্ব এসে পড়েছিল বালক রঘুনন্দনের হাতে। এরপর যথারীতি রঘুনন্দন মায়ের কাছ থেকে ফল ফুল মিষ্টি নাড়ু সমস্ত কিছু নিয়ে এসে গোপীনাথের কাছে হাজির হলো। এরপর রঘুনন্দন গোপীনাথকে ঠাকুর খাও খাও, কেন খাচ্ছ না, বাবার হাতে খাও, কেন আমার হাতে খাবে না, এইভাবে অনুনয় বিনয় করতে লাগলো। তারপরে কান্নাকাটি করতে লাগলো। তারপরে রাগান্বিত হয়ে গোপীনাথকে মারার জন্য উদ্যত হয়ে উঠল। এরপর আর গোপীনাথ থাকতে পারেননি। স্বরূপ দর্শনে বালক রঘুনন্দনের হাত থেকে ফল মিষ্টি গ্রহণ করেছিলেন। এরপর মুকুন্দ সরকার যথারীতি একদিন ফিরে এলেন
এবং পুত্রের বলা কথা ঠাকুর সব খেয়ে নিয়েছে পরখ করতে গেলে গোপীনাথ অর্ধনাড়ু হাতে রেখে অদৃশ্য হয়ে গেছিলেন। বিগ্রহ দর্শন করানোর সময় বলেছিলাম এই গর্ভগৃহের রাধা মদন গোপালজি চিনি খেতে খুব ভালোবাসেন, তাই বিগ্রহ দর্শন করে বেরোনোর পর চিনির প্রসাদ আমারও পাওনা হলো। নাটমণ্ডপের পাশে একটি স্থানে দুটি বিগ্রহ প্রতিস্থাপন করা রয়েছে, যার একটি হলো রঘুনন্দন ওনার মাতার কোলে শুয়ে রয়েছেন, তেমন একটি বিগ্রহ এখানে রেখে দেওয়া হয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে অপর আরেকটি বিগ্রহ। এইটি হলো রঘুনন্দনের বংশধর সচ্চিদানন্দ ঠাকুরের। ইনি ছিলেন কবি এবং পরম বৈষ্ণব। মাঝের ঠাকুর বাড়ির সামনে রয়েছে শিখণ্ড মধুমতি সমিতি মুখ্য কার্যালয়। এখান থেকে আপনারা নরহরি সরকার এবং গৌর গুণানন্দ ঠাকুরের লেখা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পেয়ে যাবেন। আর গ্রন্থগুলি পাওয়ার জন্য আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবার আসুন দক্ষিণ বাড়িতে প্রবেশ করা যাক। দক্ষিণ বাড়ির এই ঠাকুর বাড়িতে মূল গর্ভমন্দিরের সামনে ছোট্ট একটি নাটমণ্ডপ রয়েছে। তবে ছোট হলেও নাটমণ্ডপের চারপাশটা জোড়া জোড়া থাম দ্বারা খুব সুন্দরভাবে পরিবেষ্টিত। থামের গাত্রে এখানে চৈতন্য চৈতামৃতের বিভিন্ন শ্লোক উদ্ধৃত করা হয়েছে। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার বাঁধা ঘাট তীরে, কদম্বের বৃক্ষ এক ফুটে 12 মাসে, নিত্য 2 পুষ্প হয় কৃষ্ণ অবতংসে। আবার এই স্থানটিতে নরহরি সরকারের একটি সুন্দর শ্লোক দেখতে পাওয়া যাচ্ছে। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নতারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা, গৌর ভজ গৌর সাধ, গৌর করহ সার, গৌর বলিতে জনম যাউক, কিছু না চাহিও আর, গৌর ভক্তি গৌর মুক্তি, গৌর বেদেশ্বর। অপূর্ব। আসুন এবার গর্ভগৃহের বিগ্রহ দর্শন করে নিই। দক্ষিণ বাড়িতে এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হচ্ছেন রাধা গোবিন্দের বিগ্রহ, আর সাথে কিছু ছোট ছোট রাধাকৃষ্ণের বিগ্রহকেও দেখতে পাওয়া যাচ্ছে। মধু পুষ্করিণীটা কোন দিকে বললেন? এই পাশ দিয়ে? আচ্ছা আচ্ছা। দক্ষিণ বাড়ির শ্রীমন্দিরের পিছনেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপাধন্য মধুমতি পুষ্করিণী। এইখানে এটা তাহলে মধু পুষ্করিণী। আচ্ছা। এই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপাধন্য মধুমতি পুষ্করিণী। কথিত আছে কোনো এক সময় নিত্যানন্দ মহাপ্রভু তাঁর সপার্ষদদের নিয়ে নরহরি সরকার তথা দাপর যুগের মধুমতির সাথে দেখা করতে এসেছিলেন এবং জল পান করতে চেয়েছিলেন। তখন নরহরি সরকার এই পুকুরের জল দোঁয়াজলা ভরে নিত্যানন্দ মহাপ্রভুকে পান করিয়েছিলেন এবং সেই জল
জল থেকে মধুতে পরিণত হয়ে গিয়েছিল। সেই থেকে এই পুকুরটির নাম মধুমতি পুষ্করিণী। যদিও বর্তমানে এই পুকুরটির জলের অবস্থা দেখে এই ঐশ্বরিক পুকুরটির সংস্কারের প্রয়োজন আছে বলেই আমার মনে হলো। এই স্থানটিতে একটি তুলসী বেদির নিচে নরহরি সরকার এবং নিত্যানন্দ মহাপ্রভুর মধু পুষ্করিণীকে ঘিরে যে স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্নকে প্রস্তর ফলকে প্রস্ফুটিত করে রেখে দেওয়া হয়েছে। নিত্যানন্দ মহাপ্রভুর মধু পুষ্করিণী আপনারা নিশ্চয় দর্শন করলেন। আর উত্তর বাড়ি, মাঝের বাড়ি বা দক্ষিণ বাড়ির সমস্ত বিগ্রহ আমার দর্শন করানো হয়ে গেছে। শ্রীপাঠ শ্রীখণ্ডের এই স্থানটিকে নিয়ে চৈতন্য চৈতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী সুন্দর একটি শ্লোক বলে গেছে। খণ্ডবাসী মুকুন্দ দাস শিরগুনন্দন, নরহরি দাস চিরঞ্জীব সুলোচন, এইসব মহাসখা চৈতন্য কৃপাধাম, প্রেম ও ফল ফুল করে এই তার দান। এরপরে আপনাদের আমি এই স্থানের যে বড় উৎসব হয় সে স্থানটি আপনাদের আমি দর্শন করাতে নিয়ে যাব। সেটা হচ্ছে বড়ডাঙ্গা মেলা বলে উৎসবটা হয়। অঘ্রাণ মাসের একাদশীর আগের দিন থেকে উৎসবটা আরম্ভ হয় এবং সেই উৎসবটা 4 দিন ব্যাপী হয়ে থাকে। এবং সেই সময় এই স্থানে প্রচুর বৈষ্ণব ভক্তের সমাগম হয় এবং সাধারণ ভক্তগণ এই স্থানে এসে উপস্থিত হয়ে থাকে। নরহরি সরকারের শিব মন্দিরগুলো দর্শন করার পর বেশ খানিকক্ষণ সময় এ মন্দির সে মন্দির করে ঘোরাঘুরি করলাম। এরপর বেলা 1টা নাগাদ উত্তর বাড়ির শিব মন্দিরের নাটমন্দিরে বসে সকলের সহিত দুপুরের ভোগ প্রসাদটা গ্রহণ করে নিলাম। বেলা 10টা সাড়ে 10টার মধ্যে বলে আপনারাও এই স্থানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আর দুপুরের ভোগ প্রসাদের শুরুটা ছিল ঠিক এই প্রকার। খাওয়া দাওয়ার শেষে পরিচয় হলো রঘুনন্দনের বংশধরের সাথে। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা কি বললেন যেন? নিমাই বিলাস ঠাকুর। নিমাই বিলাস ঠাকুর। আপনি তাহলে ওই রঘুনন্দনের 17তম বংশধর। হ্যাঁ, 17। রঘুনন্দন নরহরির ভাই হচ্ছে মুকুন্দ দাস সরকার ঠাকুর, আচ্ছা আচ্ছা তার চিত্র হচ্ছে রঘুনন্দন। আচ্ছা এই রঘুনন্দনের 17তম বংশধর হচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা। উনি খুবই মজাদার লোক। আপনারা কি কিছু বুঝলেন? খাওয়া দাওয়ার পর এরপর মিনিট 10 হেঁটে এসে শ্রীপাঠ শ্রীখণ্ডের গ্রামের একদম শেষ প্রান্তে মাঠের ধারে অবস্থিত বড়ডাঙ্গা বলে একটি স্থানে এসে উপস্থিত হলাম। ঐশ্বরিকগত দিক থেকে নরহরি সরকারের ঠাকুরবাড়ির মতো এই স্থানটিরও ঐশ্বরিক গুরুত্ব কোনো অংশে কম নয়। এই স্থানেই কোনো এক সময় রঘুনন্দনের সহিত অভিরাম গোস্বামী মিলিত হয়েছিলেন। এই স্থানে বসেই উজানি সতীপীঠের বৈষ্ণব কবি লোচন দাস চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেছিলেন। আসুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। আমার সামনে এই যে মন্দিরের মতো দেখছেন, এটি হচ্ছে নরহরি সরকারের বিলাসকুঞ্জ। বড়ডাঙ্গা মেলার সময় নরহরি সরকারের মূল মন্দির থেকে বিগ্রহগুলিকে এই স্থানে নিয়ে আসা হয়। বিলাসকুঞ্জের পিছনেই যে বড় বটগাছটা দেখছেন, এই বটবৃক্ষের নিচে বসেই লোচন দাস কোনো এক সময় চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেছিলেন।
শিখণ্ড গ্রাম থেকে বড়ডাঙ্গা এসে এখানে এক গুরুজিকে পেয়ে গেছি। ওনার মুখে এই বড়ডাঙ্গার যে কি ঐতিহ্য বা কি মাহাত্ম্য সে সম্পর্কিত কথা আমি আপনাদের শোনাচ্ছি। আচ্ছা প্রভু, আপনি এই বড়ডাঙ্গার যে ঐতিহ্য বা মাহাত্ম্য যেটুকুনি জানেন আপনি সেটুকুনি আমাদেরকে একটু জানান। কার্তিকের কৃষ্ণপক্ষের একাদশীতে এখানে অনুষ্ঠান হয়। আচ্ছা। কার্তিকের কৃষ্ণপক্ষের একাদশী বলতে রাস পূর্ণিমার পর যে একাদশী পড়ে, দশমীতে ঠাকুর আসে এই বড়ডাঙ্গার প্রাঙ্গণস্থলে যেখান থেকে ভিডিও হচ্ছে। দশমীতে আসে, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশীর দিন ঠাকুর আবার বিলাসকুণ্ড থেকে গ্রামের মেন মন্দিরে চলে যায়। আচ্ছা গুরুজি, আমি একটা কথা জানতে চাইবো যে এখানে কোন বিগ্রহগুলোকে নিয়ে আসা হয়, যে মূল ওখানে যে মূল মন্দির থেকে এখানে গোপীনাথকে নিয়ে আসে। আচ্ছা। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা। এবং গৌরাঙ্গ মহাপ্রভু উনি চতুর্দলে মতন একটা ইয়ে করে কাঁধে করে আসেন এখানে এই মন্দিরে। এবং গ্রামের যেসব ভক্ত বা কীর্তনী আছে বা কীর্তন গান যারা করে তাদের একটা সমাবেশ করে আমরা গৌরকে এখানে মন্দিরে নিয়ে এসেই। এবং আগের দিন অধিবাস হয়, যেদিন ঠাকুর আসে সেদিনও আবার নতুন করে অধিবাস হয়। 5 দিন পুরো অনুষ্ঠানটা আমাদের এখানে চলে। এর মধ্যে যারা বাইরের আগত ভক্ত আসে সেই ভক্তদের সেবার ব্যবস্থা থাকে, তারা এখানে সেবা নেয়। একাদশী যারা করে তাদের একাদশীরও ব্যবস্থাই মন্দিরে থাকে। আচ্ছা আচ্ছা। আপনি ওই যে রঘুনন্দন আর অবিরাম গোস্বামীর যে মিলনস্থল রয়েছে, এই যে রঘুনন্দন ও অবিরাম গোস্বামীর যে মিলনস্থল রয়েছে এই ব্যাপারটা যদি আপনি কিছু বলেন, যে ওইখানেতে রঘুনন্দন অবিরাম গোস্বামীর যে মিলনস্থলের ব্যাপারে। অবিরাম গোস্বামী একদিন ছিলেন সেটা একটু বলে দেন। অবিরাম গোস্বামী এক পরম বৈষ্ণব ছিলেন। আচ্ছা। এবং ওনার এত জ্যোতি ছিল যে উনি যার দিকে তাকাতেন সেই নাকি ভস্ম হয়ে যেত। আচ্ছা। এই নরহরির ভাইয়ের ছেলে হচ্ছে রঘুনন্দন। হ্যাঁ। রঘুনন্দন গোপীনাথকে নিজে হাতে নাড়ু খাইয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা আমরা কীর্তনে অনেক শুনেছি বা আমার মতো অনেকেই কীর্তন এখন শুনতে পাই। আচ্ছা। এই সেই স্বয়ং রঘুনন্দন। আচ্ছা। হ্যাঁ, যার কাছে আজ এসেছেন রঘুনন্দন এবং অবিরাম গোস্বামীর মিলনস্থলে। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছেন সেই মানে সেইটা যেখানে মিলন হয়েছিল রঘুনন্দন এবং অবিরাম গোস্বামী। আর আপনার এই যে এইখানে যেটা বিলাসকুঞ্জ যেটা বলছেন, এই যে এটা বিলাসকুঞ্জ যেটা বলছেন, এই ব্যাপারটা যদি আপনি কিছু বলেন। এই বিলাসকুঞ্জে প্রভু আসেন 4 দিনের জন্য। আচ্ছা। হ্যাঁ, উনি এইখানে থেকে উৎসব করে আবার 4 দিন পর গ্রামের ভেতরে চলে যান। যেখানে এইখানে নাকি নরহরি সরকার অদৃশ্য হয়ে গেছিলেন, এটা কি সত্য? না না, এখানে হয়েছিল মন্দিরের ভেতরে হয়েছিলেন, মন্দিরের ওখানে হয়েছিলেন। আচ্ছা। ঘরের ভেতরে শয়ন করেন, শয়নে উনি অদৃশ্য হয়ে যান। ওর দিন আগে দেখতে তাকে পাইনি। এবং সেই শয়ন এখনো যে উনি শয়নে আছেন তার নিদর্শন মন্দিরের ভেতরে গেলে পাওয়া যাবে। সেটা মাঝের বাড়িতে থাকে নিদর্শনটা দেখতেই পাওয়া। আরেকটা কথা, এখানে এসে যেটা দেখতে পেলাম যে আজকে সকলকে মানে অন্নভোগ খাওয়ানো হচ্ছে, সকলকে পয়সা টয়সা ছাড়াই আর কি, আজকে বিনা পয়সায় খাওয়াচ্ছে সব। তা এটার কি ব্যাপারটা একটু যদি জানাতেন। আমাদের এই যে বাবাজি মশাই আছে, আচ্ছা হ্যাঁ, উনি আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আর কি খাওয়ানোটা হচ্ছে সেটা বলছি। একটু আসুন বাবাজি মশাই, একটু আসুন। আজকে যে এই অনুষ্ঠানটা করছেন কি উপলক্ষে? এটা হচ্ছে রঘুনন্দনের অনুষ্ঠান হয়েছিল সরস্বতী পূজার দিন জন্ম হয়েছিল, মানে রঘুনন্দনের জন্মতিথি। হ্যাঁ, তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে যত লোক কর্মী কাজে তারা প্রসাদ দিচ্ছে আজকে। আচ্ছা 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 আচ্ছা। আজকে পাওয়া যাচ্ছে এবং বিনা পয়সায় প্রসাদ। বিনা পয়সাতেই আজকের প্রসাদে কোনো পয়সা লাগে না। আজকের জন্য নয়, কোনো দিনের জন্য বিলাসকুঞ্জে টাকা লাগে না, স্বেচ্ছায় যে যা দিবে সেটাই ভালো। এখানে কোনো মানে পয়সা দিয়ে কোনো ভোগের ব্যাপার, বিলাসকুঞ্জে পয়সা লাগে না। মানে যে যা পয়সা না দিল দিলে, না দিল না দিলে, এরকম স্বেচ্ছায় যা দিল স্বেচ্ছায় দেবে সেটা ভালো। পুরো পয়সা যে দিতে হবে খেতে হবে পড়ে যাবেন, পিছিয়ে যান না পড়ে যাবেন। আচ্ছা, জয় নিতাই গো। ঠিক আছে। আমি যখন এই স্থানটিতে এসে উপস্থিত হয়েছিলাম তখন বেশিরভাগ মানুষজনেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল।
যে কারণে রঘুনন্দনের জন্মতিথি উপলক্ষে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেই দৃশ্য আপনাদের আমি ক্যামেরাবন্দি করে দেখাতে পারলাম না। তবে আসুন এবার নরহরি সরকারের বিলাসকুঞ্জ, অভিরাম গোস্বামী এবং রঘুনন্দনের মিলনস্থল আর লোচন দাসের স্মৃতিবিজড়িত সেই বটবৃক্ষতল, যে স্থানে বসে লোচন দাস চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেছিলেন, সেই স্থানগুলিকে দর্শন করিয়ে দিই। অঘ্রাণ মাসের একাদশীতে বড়ডাঙ্গার মেলার সময় বিগ্রহগুলিকে এই স্থানে নিয়ে এসে রেখে দেওয়া হয় এবং পুজো টুজো সম্পন্ন করা হয়। গর্ভগৃহের ভিতরে একটি বেদি করা রয়েছে। বছরের ওই 4 দিন নাটোয়া গৌরসুন্দর এবং গৌর গোপীনাথ গ্রামের বাড়ি থেকে এই স্থানে এসেই অবস্থান করেন। বিলাসকুঞ্জের উপর থেকে চারপাশের পরিবেশটা আপনাদের একটু দর্শন করাই। নির্জন এবং নিরিবিলি পরিবেশে শিখণ্ডের এই বড়ডাঙ্গা স্থানটি সত্যিই খুবই সুন্দর। আপনারা যারা একান্তে খানিকক্ষণ সময় কাটাতে চান, শিখণ্ডের এই বড়ডাঙ্গা স্থানটি তাদের জন্য একটি ভালো জায়গা হতে চলেছে। এবার আপনাদের রঘুনন্দন আর অভিরাম গোস্বামীর মিলনস্থলটা দর্শন করিয়ে দিই, আর সেই ঘটনার বিবরণও আপনাদের একটু জানিয়ে দিই। আসলে শোনা যায় এই অভিরাম গোস্বামী ছিলেন দাপর যুগের সুদামা। কলিযুগে উনি ভগবানের কে প্রকৃত ভক্ত তা খোঁজার জন্য ভ্রমণে বেরিয়েছিলেন। এরপর ঘুরতে ঘুরতে কোনো এক সময় উনি এই স্থানটিতে এসে উপস্থিত হয়েছিলেন এবং রঘুনন্দনকে বুকে করে জড়িয়ে ধরেছিলেন। তবে রঘুনন্দনের কিছু হয়নি, কারণ উনি ভগবানের স্বরূপ দর্শন করেছিলেন এবং ভগবানে প্রকৃতই উনার ভক্তি ছিল। আর তা না হলে প্রভুর মুখের কথা খানিকক্ষণ আগে আপনারা নিশ্চয়ই শুনতেই পেলেন, উনার দিকে যেই তাকাতো সেই নাকি ভস্ম হয়ে যেত। এবার চলুন লোচন দাসের স্মৃতিবিজড়িত সেই স্থানটিকে, যে স্থানে বসে উনি চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেছিলেন, সেই স্থানটিকে দর্শন করে নিই। চৈতন্যমঙ্গল কাব্যের সাথে বড়ডাঙ্গার এই বটবৃক্ষতল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই স্থানটিতে বসেই বৈষ্ণব কবি লোচন দাস বৈষ্ণব জগতের সমাদৃত চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেছিলেন। যে চৈতন্যমঙ্গল কাব্য লোচন দাসের রচনা করার পর চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীও দর্শন করেছিলেন এবং ওনার অনুমতি প্রাপ্তি করার পরই তবে সেই রচনাগ্রন্থ জনসমক্ষে প্রকাশিত করা হয়েছিল। বর্তমানে এই স্থানটিতে সেই স্মৃতিচিহ্ন হিসেবে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। আসুন এবার বড়ডাঙ্গার মেলা প্রাঙ্গণটাও আপনাদের দর্শন করিয়ে দিই। চাইলে অঘ্রাণ মাসের একাদশীর সময় আপনারা এই স্থানটি অবশ্যই ঘুরতে আসবেন। আর হ্যাঁ বন্ধুরা, শ্রীপাঠ শ্রীখণ্ড দর্শন আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে
আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।